পাশ্চাত্য মিডিয়ার কথা শুনলে মনে হয় যেন ইউএস এর সামনে কিংবা ইসরায়েলের সামনে ইরানের কোনো চান্সই নেই। আবার বাংলাদেশে বেশিরভাগ পাবলিকের সেন্টিমেন্ট যেহেতু ইরানের পক্ষে, সেক্ষেত্রে বাংলাদেশি মিডিয়াগুলো কি করছে যে এমনভাবে নিউজটাকে প্রেজেন্ট করছে মনে হচ্ছে যেন ইউএসএ কিংবা ইসরায়েলের কোনো চান্স নেই ইরানের সামনে, ইরান বিশালভাবে জয়লাভ করছে বা জয়লাভ করবে, এরকম একটা ব্যাপার। তো এই যে দুই পক্ষের মিডিয়া দুইভাবে কথা বলছে, এর মধ্যে বাস্তবতাটা কি, আজকের ভিডিওতে আমি সেটাই বলার চেষ্টা করব, আমি যতটুকু বুঝি বা জানি সেটার আলোকে। আমার মতে বাস্তবতা হচ্ছে, যদি শুধুমাত্র মিলিটারি ক্যাপাবিলিটিস নিয়ে চিন্তা করা হয়, অর্থাৎ হেড টু হেড ফাইটিং হয়, ইউএসএ মতো শক্তিশালী রাষ্ট্র কিংবা ইসরায়েলের মতো একটি ট্যাকটিক্যাল রাষ্ট্রের সামনে ইরানের ওই মিলিটারি ক্যাপাসিটি নেই। সেক্ষেত্রে ইরান খুব কৌশলী একটা স্ট্র্যাটেজি অবলম্বন করেছে এবং মোটামুটি এই যুদ্ধটা একটা ব্যালেন্স বজায় রেখেছে। তো সেই ব্যালেন্সটা কিভাবে এসেছে, এটাকে বলা হয় অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। ইরান যে কৌশলটা অবলম্বন করছে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, সেটাই কি কেন কিভাবে করছে, এবং আমার কাছে মনে হয় যে খুবই চতুরতার সাথে ইরান কিন্তু পাল্টা জবাব দিচ্ছে ইসরায়েল এবং ইউএসএ কে। আজকের ভিডিওতে পুরোটা এটা নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। যে কোনো যুদ্ধের বাস্তবতা বুঝতে হলে আগে বুঝতে হবে এর লোকেশন। সবসময় মাথায় রাখবেন, যুদ্ধের কৌশল পুরোটা সাজানো হয় এর জিওগ্রাফিক অর্থাৎ ভৌগোলিক অবস্থানকে ঘিরে। হ্যাঁ, যেমন মনে করেন ইউএসএ, এটা কিন্তু অনেক দূরে অবস্থিত। সেটা যেমন একদিক থেকে তার জন্য ব্লেসিং, যে সে সরাসরি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই, আবার একই দিক থেকে সমস্যাও, যে সে সরাসরি চাইলে অন্য একটা দেশে কি করতে পারে না, অ্যাটাক করতে পারে না। এই জন্য ইউএসএ কি করে, যে এরকম প্রত্যেকটা জায়গায়, বিশ্বের প্রত্যেকটা জায়গায় তাদের খবরদারি করা লাগবে, মাতব্বরি করা লাগবে। এজন্য কি করে, বিভিন্ন মিলিটারি বেস, এরকম করে মিলিটারি বেস স্থাপন করেছে। এবং মধ্যপ্রাচ্যে সে তার মিত্র কান্ট্রিগুলোতে, এইসব জায়গায়, এই অঞ্চলগুলোতে প্রায় ডজন খানেক মিলিটারি বেস রয়েছে। বলা হয় মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় যে মিলিটারি বেস, সেটা কাতারে আল উদিদে অবস্থিত। এরকম করে প্রায় 40,000 এখানে ইউএসএ সৈনিক রয়েছে, যারা কিন্তু এই বিষয়টা চেকে রাখে, যাতে ইউএসএ এর প্রয়োজনে পড়লে ইউএসএ থেকে সরাসরি সৈন্য এসে তো পারবে না, এখান থেকে সৈন্য দিয়ে এই জিনিসটাকে কাভার করা হয়। এবং তারপরেও এই জিনিসটা সম্ভব হয় না। একটা মনে রাখবেন, এগুলো আসলে খুবই কমন বিষয়, তারপর অনেকে বুঝতে পারি না যে একটা দেশে চাইলেই তো আমি গিয়ে অ্যাটাক করতে পারি না। এইখানে কি আমার হয় সেনা পাঠাতে হবে, যেটা খুবই কস্টলি এবং পুরোপুরি যুদ্ধের মধ্যে চলে যায়। যে কোনো রাষ্ট্র প্রথমে ওইটা এড়ানোর চেষ্টা করে। আর দ্বিতীয় উপায় হচ্ছে এয়ার অ্যাটাক। এবং এয়ার অ্যাটাকে অনেক রকম প্রবলেম রয়েছে। মনে করুন যে ইসরায়েল চায় যে একটা ইরানে গিয়ে একটা প্লেন, এখানে ফাইটার জেট গিয়ে অ্যাটাক করে আবার চলে আসবে। এখানে সবচেয়ে বড় যে সমস্যা, সেটা হচ্ছে রেঞ্জ। শুধুমাত্র প্লেনের ক্ষেত্রে না, সেই মিসাইলের ক্ষেত্রে, সবকিছু ক্ষেত্রে রেঞ্জটা সবচেয়ে বড় লিমিটিং ফ্যাক্টর, এটা মাথায় রাখতে হবে। তো ইসরায়েলে এখান থেকে গিয়ে একটা F-35 বিমান ইরানে অ্যাটাক করে আবার আসবে, এই ধরনের তেল থাকে না। অর্থাৎ ওই প্লেনটা মাঝপথে তেল শেষ হয়ে যাবে এবং রেঞ্জে কাভার করে না। এজন্য কি করে যে বিভিন্ন রকম রিফুয়েলিং জেট থাকে, রিফুয়েলিং প্লেন থাকে, সেই প্লেনগুলো এখানে ঘোরাফেরা করতে থাকে। ফাইটার প্লেনটা যখন অ্যাটাক করে আসে, তখন আবার তাকে রিফুয়েল করা হয়। এভাবে করে কোনো না কোনোভাবে তারা এই দূরত্বটাকে বাইপাস করে। ইউএসএ কি করে, ইউএসএ কিন্তু এইসব জায়গায়, হ্যাঁ, এইসব জায়গায় সমুদ্রে ঘোরাফেরা করে। ওদের সাবমেরিন রয়েছে, ওদের এই যে এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে, সেই ক্যারিয়ারগুলোতে নিয়ে ফাইটার জেট নিয়ে ঘোরাঘুরি করে, যাতে রেঞ্জটা ওরা কাভার আপ করতে পারে। সরাসরি ইউএসএ থেকে তো আসতে পারবে না, মিসাইলও লঞ্চ করতে পারবে না। তো এইখানে ওদের সব ইউএসএ নেভি যেটা, সেইটা কিন্তু এইখানে ঘোরাফেরা করবে, এই পাশে ঘোরাফেরা করবে, এই পাশে মেডিটেরিয়ান সিতে ঘোরাফেরা করবে। তখন তারা ডিরেক্ট অ্যাটাক ওখান থেকে রেঞ্জ দিয়ে কাভার করে। তখনও রেঞ্জ দিয়ে কিন্তু প্রবলেম থেকে যায়, সেটা আলাদা ডিসকাশন। তো মূলত মাথায় রাখতে হবে যে রেঞ্জ এখানে খুব বড় একটা ব্যাপার, কিভাবে অ্যাটাকটা করা হবে। একই কথা ইরানের ক্ষেত্রে, ইরানকে তো ডিফেন্ড করতে হবে তার নিজের কান্ট্রি। তো সে কিন্তু চাইলেই ইসরায়েলকে বা ইউএসএ কে অ্যাটাক করতে পারে কিনা সেটা আমরা দেখব। বাই দ্য ওয়ে, সেটা নিয়ে আমার বিশাল আলাদা একটা ভিডিও আসবে সামনে। এই যে দেখেন, এখানে ইরানের যত রকম মিসাইল রয়েছে, যেমন হচ্ছে ফাতাহ, খাইবার শেখান, খারামশার 4, প্রত্যেকটা মিসাইলের রেঞ্জ কিরকম, এটার কি ধরনের টেকনোলজি রয়েছে, কিভাবে তারা এয়ার ডিফেন্সকে ফাঁকি দেয়, এই নিয়ে বিশাল একটা আলোচনা নেক্সট আমি ভিডিওতে করব। তো এই ধরনের ভিডিও আমি আমার পেজে প্রায় পাবলিশ করে থাকি। এই ভিডিওটা প্রচুর মজা পাবেন আপনারা যদি দেখেন। তো এই ভিডিওটা সামনে আসবে। ওকে, আমরা টপিকে ফেরত আসি। বাই দ্য ওয়ে, আমার যে বিসিএস কোর্স ডেল্টা ফোর্স, এটাতে কিন্তু ভর্তি চলমান রয়েছে। আচ্ছা,
তো যেমনটা বলছিলাম যে ইরানের ক্ষেত্রে তাহলে তার নিজের কান্ট্রি ডিফেন্ড করতে হবে, এবং ডিফেন্ড করতে হলে কি করতে হবে, তার কাছে কি আছে নেই সেইটা দিয়েই কিন্তু তার স্ট্র্যাটেজিটা সাজাতে হবে। এখন দেখি যে ইরানের যে কি আছে কি নেই। ইরানের এখন মনে করুন সবচেয়ে খারাপ দিন যাচ্ছে স্বাভাবিকভাবে, তাই না? ইউএস এর স্যাংশনের কারণে তাদের অর্থনীতি পুরোপুরি প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তাদের যে যত কিছু রয়েছে সেটা আমরা একটা একটা করে দেখি কি কি সমস্যা রয়েছে। প্রথম যে সমস্যা, ইরান এতদিন পর্যন্ত যে টেকনিকে নিজেকে ডিফেন্ড করতো সেটাকে বলে হয় এই যে SSS বা প্রক্সি গ্রুপস। তো প্রক্সি গ্রুপস কি, কেন, কিভাবে কাজ করে, এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও রয়েছে, অর্থাৎ পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ে আমার অলরেডি একটা ভিডিও রয়েছে। এই ঘটনার প্রেক্ষাপটগুলো বুঝতে হলে সেই ভিডিওটা দেখাটা জরুরি। আমি কমেন্ট সেকশনে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো। তো প্রক্সি গ্রুপসটা সংক্ষেপে বললে কি, ইরানের 3টা প্রক্সি গ্রুপ রয়েছে, 3টাকে সংক্ষেপে SSS বলে। একটা হচ্ছে এই যে এখানে ইসরায়েলের প্যালেস্টাইন অংশে, সেটা হচ্ছে হামাস। লেবাননে রয়েছে হেজবুল্লাহ। বাই দ্য ওয়ে, এই কারণে কিন্তু লেবাননে বারবার অ্যাটাক করছে ইসরায়েল। আর ইয়েমেনে রয়েছে হুতি। এই 3টা SSS যে গ্রুপ, প্রক্সি গ্রুপ, এবং সেই গ্রুপটা দিয়ে এতকাল কিন্তু ইরান একটা কি বলবো সজারুর মতো ছিল, যে ওকে অ্যাটাক করতে গেলে ওই প্রক্সি গ্রুপ দিয়ে প্রেশার ক্রিয়েট করতো। তো ইসরায়েল বর্তমান সময়ে এসে অনেক বেশি সাকসেসফুল হয়েছে, প্রক্সি গ্রুপকে অনেকটাই নিউট্রালাইজ করে ফেলেছে। এবং ওর যে বিষদাঁত, ইরানের মূল যে বিষদাঁত ছিল প্রক্সি গ্রুপটা, অর্থাৎ ইরান নিজে ক্ষতিগ্রস্ত না হয়ে, নিজের কান্ট্রিতে অ্যাট্রাক্ট না হয়ে এই প্রক্সি গ্রুপের মাধ্যমে যুদ্ধগুলো চালিয়ে যেতে পারতো, সেই জায়গাটা কিন্তু অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে। তো আমরা বলতে পারি এই জায়গাটা ইরানের অ্যাক্সেস নাই, নাই বললেই চলে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে নিউক্লিয়ার অ্যাম্বিশন। আপনারা এটা জানেন যে 2025 সালের জুন মাসে ইউএসএ কি করে, তার যে বিখ্যাত B2 বম্বার, এটা দিয়ে যে বিখ্যাত বাংকার বাস্টিং বম GBU-57, সেইটা দিয়ে কিন্তু ইরানের বলা হয় নাতানজ রিজিয়নে যে নিউক্লিয়ার ইনভেস্টমেন্ট সাইটগুলো রয়েছে, নিউক্লিয়ার ইউরেনিয়াম যে স্টকপাইল রয়েছে, সেটা ধ্বংসপ্রাপ্ত করেছে। এখন বাস্তবে করেছে কিনা এগুলো হচ্ছে টপ মিলিটারি সিক্রেট, এটা আমি আপনি জানার কোনো উপায় নেই। কেউ কেউ বলে যে রয়ে গেছে, কেউ কেউ বলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এবং অবস্থা দেখে মনে হয় যে আসলে অনেকটা, যদি পুরোপুরি ধ্বংস না হয়, অনেকটা পিছিয়ে গিয়েছে ইরান। অর্থাৎ ইরানের কাছে এই মুহূর্তে নিউক্লিয়ার ক্যাপাবিলিটিস নাই বললেই চলে, হয়তো ভবিষ্যতে কখনো একটা হবে। ওকে, তো এরপরে যেটা, সেটা হচ্ছে যে ইউএসএ এই ট্রাম্প প্রশাসন আসার পরে সবচেয়ে বেশি যে টেকনিকটা অবলম্বন করছে সেটা হচ্ছে ডিক্যাপিটেশন প্রোগ্রাম। অর্থাৎ একজন লিডার আছে, তাকে মেরে ফেলো, লিডার পেয়েছে মেরে ফেলো, তুলে নিয়ে আসো। এই ধরনের যে টেকনিক ডিক্যাপিটেশন প্রোগ্রাম, সেটা কিন্তু ইউএসএ বরাবর করছে। কেমনটা আপনারা জানেন, 2020 সালের কাসেম সুলাইমানিকে ড্রোন অ্যাটাকে মেরে ফেলে ইরানের যে কাসেম সুলাইমানি ছিল আইআরজিসি অফিসিয়াল, হেড অফিসিয়াল, তো তাকে মেরে ফেলেছে। এরপরে আপনারা জানেন আয়াতুল্লাহ খোমেনিকে মেরে ফেলেছে। অর্থাৎ ইরানের যেই লিডার হবে, যেই লিড দিবে, তাকে কিন্তু মেরে ফেলতেছে। এবং একই কথা হচ্ছে ইসরায়েলও একই পন্থায় হিজবুল্লাহকে হচ্ছে ক্ষতিগ্রস্ত করছে, তারপরে হচ্ছে হামাসের লিডারদেরকে মেরে ফেলছে। তো এই অবস্থায়, অর্থাৎ আপনি দেখেন যে লিডারশিপ না থাকলে কি হয়, সেটা আমরা এতদিন দেখেছি, বাংলাদেশেই দেখেছি। তো যোগ্য লিডারশিপের অভাবে কিন্তু ইরান ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা ট্রু। এবং এয়ার ডিফেন্স, ইরানের কিন্তু আগে থেকে এয়ার সুপিরিয়রিটি ছিল না, অর্থাৎ ইরানের তেমন কোনো ফাইটার জেট ছিল না। ইউএসএ যদি কোনো একটা কান্ট্রিকে টেকনোলজি না দেয়, ওই কান্ট্রির পক্ষে এয়ার ডিফেন্স তৈরি করা, অর্থাৎ ফাইটার জেট তৈরি করা খুব ডিফিকাল্ট একটা ব্যাপার। এবং ইরানের ওই ধরনের তেমন কোনো সাপ্লাই ছিল না, তো ইরান কিন্তু ওইদিকে চেষ্টাও করে নাই। এবং যা কিছু এয়ার ডিফেন্সে ছিল, অর্থাৎ এখান থেকে ফাইটার জেটগুলো আসবে ইসরায়েল থেকে কিংবা ইউএসএ থেকে, সেই যে ডিফেন্স সিস্টেম ছিল, সেই সিস্টেমটা অলমোস্ট প্রায় নাই হয়ে গিয়েছে। তো চিন্তা করেন, ইরানের মতো একটা কান্ট্রি, সে ইকোনমিক্যালি ভার্নারেবল, সে তার প্রক্সি গ্রুপ, তার যে মূল বিষদাঁত সেটা নাই, নিউক্লিয়ার অ্যাম্বিশনস নাই, ডিক্যাপিটেশন প্রোগ্রামের কারণে তার লিডার সব ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে, এয়ার ডিফেন্স বলতে কিছু নাই। এবং লাস্ট আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে ইরান চাইলে সরাসরি ইউএসএ কে অ্যাটাক করতে পারে না, কারণ ইউএসএ কে অ্যাটাক করতে হলে যে ধরনের মিসাইল লাগবে সেটাকে বলা হয় ICBM, ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। হয়তো সেটা রিস্ক করতে পারতো ইউএসএতে, সেই মিসাইলটাও ইরানের কাছে নাই। ইরান করবে এটা কি? আপনি হলে কি করতেন? আমি হলে তো আসলে আশা ছেড়ে দিয়ে কান্নাকাটি করতাম, তাই না? কিন্তু ইরান এমন একটা কান্ট্রি যে সে আশা ছাড়েনি। এত প্রতিকূলতার মধ্যেও সে কিন্তু লড়াই করে যাচ্ছে এবং মাথা উঁচু করে লড়াই করে যাচ্ছে। তো এই লড়াই টেকনিকটা কি, সেটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে খুবই খুবই অ্যামেজিং একটা ব্যাপার আমার কাছে মনে হয়েছে, যে তারা আসলে এখানে লড়াইটা করছে কীভাবে।
প্রথম যে টেকনিক সেটাকে বলা হয় মোজাইক ডিফেন্স। আমরা আবার একটু ম্যাপটা পাশে রেখে এটা আলোচনা করব। মোজাইক ডিফেন্সটা কি? মনে করুন যে এখন যেহেতু আয়াতুল্লাহ খামেনিকে মেরে ফেলা হয়েছে, লিডারশিপের একদম কোনো অভাব রয়েছে, তাই না? লিডারশিপ নেই ইরানের। সেই ক্ষেত্রে এখন কি তাহলে ইরান ফাইট ব্যাক করবে না? যেহেতু কোনো জায়গা থেকে, যেমন মনে করেন যে ডোনাল্ড ট্রাম্পকে আজকে যদি কোনোভাবে মেরে ফেলা যায়, তাহলে ইউএসএ কিন্তু লিডারশিপের অভাবে ভুগবে এবং কোনো রকম নির্দেশ তারা পাবে না। এই জন্য ইরান কি করেছে? ইরান আগে থেকেই জানতো এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে, আগে থেকেই তারা এই জন্য প্রস্তুত ছিল এবং তারা কি করেছে যে পুরো ইরানকে বিভিন্ন রিজিয়নে, আমার জানার মধ্যে 27টা রিজিয়নে ভাগ করে ফেলেছে। আইআরজিসি যারা রয়েছে তাদেরকে 27টা আলাদা আলাদা রিজিয়নে ভাগ করে ফেলেছে এবং তারা ইন্ডিপেন্ডেন্টলি স্বাধীনভাবে কাজ করতে পারে, স্বাধীনভাবে ডিসিশন নিতে পারে। অর্থাৎ তারা যদি একটা মিসাইল লঞ্চ করতে চায় আজকে ইসরায়েলের উপরে কিংবা আশেপাশের অঞ্চলগুলোর উপরে, সেক্ষেত্রে তাদের কোনো অ্যাপ্রুভাল লাগবে না, সে তারা নিজেরাই চাইলে ডিসিশন নিয়ে করতে পারবে। এই মোজাইক ডিফেন্স এখন তো তাহলে ইউএসএ ইসরায়েল দুজনের মাথা খারাপ হয়ে গিয়েছে যে আসলে কাকে আমি অ্যাটাক করবো, কাকে মেরে ফেলবো। একটা মারলে দুইটা, ওই যে হাইড্রা, মার্বেলের হাইড্রার মতো কথা, যে কাট ওয়ান হেড টু মোর শ্যাল টেক ইস প্লেস, তাই না? যে একটা মাথা কেটে ফেলে আর দুইটা সেখানে গজিয়ে যাচ্ছে, তাহলে কিভাবে আমি ওকে দমিয়ে রাখবো? তো এইটা হচ্ছে তার মোজাইক ডিফেন্স। এবং আরেকটা ব্যাপার হচ্ছে পরবর্তী যে জিনিসটা, সেটা হচ্ছে কস্ট অফ ওয়ার। আবার এখানে ফেরত আসি। ওকে, ইরান কি করতে পারছে না? সে কিন্তু সরাসরি ইউএসএ কে অ্যাটাক করতে পারছে না, কিন্তু ইসরায়েলকে সে অ্যাটাক করতে পারছে, সবচেয়ে মজার ব্যাপার। এবং আমি যে বলেছি এখানে প্রায় 12টারও বেশি হয়তো যে মিলিটারি বেস রয়েছে ইউএসএ, সেখানে প্রায় 40,000 সৈন্য রয়েছে। এখানে যে তার ইউএসএর নেভাল শিপগুলো রয়েছে সেইগুলোতে কিন্তু ইরান রেঞ্জের মধ্যে আছে, সেটাকে অ্যাটাক করতে পারে। তাহলে সে সেটা করবে। তাহলে এখানে ইরানের যে কস্ট অফ ওয়ার সেটা কি? সেটা হচ্ছে যে ইরানের কাছে ফাইটার জেট নাই, এয়ার ডিফেন্স নাই, কিন্তু ওর কাছে একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে মিসাইল। এবং প্রচুর পরিমাণে মিসাইল রয়েছে। ওদের কত মিসাইল রয়েছে কেউ জানে না। এবং ওদের কিছু মিসাইল রয়েছে, আমরা এই চারটা যখন আলোচনা করব তখন দেখবেন যে HAP-3 যে মিসাইলটা রয়েছে এটা অনেক বেশি সংখ্যায় রয়েছে। এটা দিয়ে মনে করেন যে ইউএসএ এবং ইসরায়েলকেও নাকানি চুপানি খাওয়াতে পারবে। অর্থাৎ সংখ্যায় এত বেশি এবং এত সস্তা যে ওকে মানে কোয়ান্টিটি গেমে হারাই ফেলতে পারবে। তার মানে অসংখ্য মিসাইল, এবং এই মিসাইলগুলোকে মানে যে ওর যে ডিফেন্স থাকবে ইসরায়েল এবং তারপর হচ্ছে ইউএসএ যে ডিফেন্স, ওকে বোকা বানানোর জন্য আরও রয়েছে ড্রোনস, অসংখ্য মিসাইলস ও ড্রোনস। এই ড্রোনসগুলো দিয়ে মনে করেন যে ভাসিয়ে দিবে। এখন এখন জাস্ট বাস্তবতা চিন্তা করেন যে একটা মিসাইল এমনও হয় যে ইরান বানাচ্ছে $2,000-3,000 বা আর একটু হয়তো বেশি, এরকম সস্তা মিসাইল। হ্যাঁ, ড্রোন তো আরো সস্তা। এরকম সস্তা মিসাইল যখন ছুটতেছে ইসরায়েলকে কিংবা ইউএসএ কে, তখন ওইটাকে ইন্টারসেপ্ট, এটাকে বলা হয় ইন্টারসেপ্টর। অর্থাৎ ওটা যদি এসে অ্যাটাক করে ইসরায়েলকে, মাটিতে যদি পর্যন্ত আসতে পারে তাহলে তো হয়েই গেল, তাহলে তো ধ্বংসপ্রাপ্ত হলোই। তো ওকে বাতাসে থাকতে কি করতে হবে? ধ্বংস করতে হবে। এবং সেই বাতাসে থাকা, এয়ারে থাকা অবস্থায় ধ্বংস করার জন্য এটাকে বলে ইন্টারসেপ্টর। এখন আমি তো ঢিল মেরে একটা মিসাইলকে মাটি থেকে, আকাশ থেকে নামাইতে পারবো না, তাই না? সেই মিসাইলটা, অর্থাৎ ইরান যে মিসাইলটা পাঠাচ্ছে সেই মিসাইলটাকে ধ্বংস করার জন্য আরেকটা মিসাইল লাগবে, সেটাকে বলে ইন্টারসেপ্টর মিসাইল, কিংবা ড্রোন যেটা থাকবে সেটাকে বলে ইন্টারসেপ্টর মিসাইল। হ্যাঁ, এই মিসাইলগুলো অসম্ভব দামি, অসম্ভব খরচ সাপেক্ষ ব্যাপার, এটা মিলিয়নস অফ ডলার্স লেগে যায়। তার মানে ইরান খুব সস্তা কিছু মিসাইল ছুটতে পারতেছে, ওদিকে সেইটাকে ফিরাতে ইসরায়েল এবং ইউএস এর কোটি, মানে কি বলবো, মিলিয়ন মিলিয়ন ডলার খরচ হয়ে যাচ্ছে, তাই না? তো এখন যদি ইরান এরকম ছুটতেই থাকে, ইসরায়েল কতক্ষণ এই কাজটা করতে পারবে, ইউএসএ কতক্ষণ এই কাজটা করতে পারবে? একসময় তো ওদের লাগবে, তাই না? পকেটে টান পড়ে যাবে। এইটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে ইরান, ওর তো দেয়ালে পিঠ থেকে গেছে, ওকে তুমি যতই মারো কাটো, ওর আর মরার মানে এর থেকে খারাপ হওয়ার কিছু নেই। সো ও ইয়ার ডিফেন্স ভুলেই গেছে যে আমাকে মারো কাটো যা করো, তোমাকে নিয়ে আমি ডুববো। ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি আমাকে মেরে ফেলো, আমি তোমাকে নিয়ে ডুববো, দেখি তো কে ডুবতে পারে, কে জিনিসটাকে অ্যাফোর্ড করে। এবং সেই সাথে একই সাথে ইরান কি করতেছে, এখানে ইরাক এই জায়গাগুলোতে রয়েছে যে মিলিটারি বেসগুলো, এগুলো কিন্তু রেগুলারলি অ্যাটাক করতেছে, আপনারা দেখতেছেন। তো মনে রাখবেন যে এখানে একটা ইউএসএ একটা সেন্টিমেন্ট কাজ করে যে ইউএসএ যদি কোনো সোলজার মারা যায়, ইউএসএ সিটিজেন যদি মারা যায়, এটা তাদের জন্য অনেক বড় একটা মেসেজ ক্যারি করে। এবং বেশিরভাগ সময় দেখা যায় যে সিগনিফিকেন্ট লাইফ লস হলে, ইউএস সিটিজেনদের বেশিরভাগ মারা গেলে, তখন ইউএসএ সেখান থেকে উইথড্র করে। তো ডোনাল্ড ট্রাম্প মনে করতেছে যে ইরান তো বেশি দিন টিকবে না,
এবং ইরান মনে করতেছে যে আচ্ছা ঠিক আছে, দেখি তুমি কতদিন পারো, আমিও আছি। হ্যাঁ, ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেছে যে কার আগে পকেটে টান পরে, কে কত বেশি লাইফ এখানে খোয়াতে পারে। তৃতীয় যে পন্থা রয়েছে সেটা হচ্ছে হরমুজ প্রণালী। এটা আবার আমাদের ম্যাপে চলে আসতে হবে। আপনারা জানেন এই যে এই কান্ট্রিগুলো, এগুলোকে বলে জিসিসি কান্ট্রিজ, গালফ কান্ট্রিজ। এখান থেকে বিশাল পরিমাণ তেল এদিকে যায় এবং ইরানের যেহেতু ফায়ার পাওয়ার রয়েছে, ইরান কি করেছে, এই যে জায়গাটা চোক পয়েন্ট, এখান থেকে তেলবাহী যে জাহাজগুলো যাবে সেই পথটা বন্ধ করে দিয়েছে। এটার নাম হচ্ছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী থেকে পুরো বিশ্বের প্রায় 20% তেলের চাহিদা পূরণ করা হয় এবং সেখান থেকে তেল প্রবাহ যদি বন্ধ করে দেয়, আপনার মনে হবে যে তাহলে তো 20% দাম বেড়ে যাবে সবকিছু, তাই না? এটা তো মোটামুটি ম্যানেজেবল না, বাস্তবতা এরকম না। 20% সাপ্লাই কমে গেলে এটা ইফেক্ট হবে অনেক বেশি, অনেক হিউজ একটা ইফেক্ট পড়বে পুরো বিশ্ব অর্থনীতির উপরে। তখন পুরো একটা বৈশ্বিক চাপ পড়বে কিন্তু ইউএসএ এবং ইসরায়েলের উপর, যে না তোমরা যুদ্ধ বন্ধ করো, আমরা ভাই আর পারতেছি না, এবং এটা কিন্তু একটা বৈশ্বিক চাপ তৈরি হয়ে যাবে। লাস্ট যেটা, সেটা হচ্ছে জিসিসি দেশগুলোর মাধ্যমে চাপ তৈরি। এটা খুবই রিস্কি একটা মুভ আমার মতে। সেটা হচ্ছে ইরান করছে, এটা কিন্তু ব্যাকফায়ার করার সুযোগ রয়েছে অনেক বেশিভাবে। সেটা হচ্ছে এইসব কান্ট্রি, জিসিসি কান্ট্রিগুলোর সাথে কিন্তু ইরানের মোটামুটি একটা একদম খুব ভালো না, মোটামুটি একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। ইরান কি করতেছে, ইরান কিন্তু মিলিটারি বেস না, শুধু ওইসব দেশের হোটেল, এয়ারপোর্ট, এইসবগুলোতেও অ্যাটাক করতেছে। আপনারা দেখলে, ভিডিওগুলো দেখলে দেখতে পাবেন। তো এইটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে এই কান্ট্রিগুলো অনেকটাই কিন্তু এদের জিডিপির বড় একটা অংশ আছে ট্যুরিজম থেকে। তো অনেক পর্যটকরা যায় সেখানে ঘোরাফেরা করে, কারণ এই জায়গাগুলো সেফ ছিল, এরকমই একটা রেপুটেশন ছিল। এখন সেফ একটা জায়গায় যদি হঠাৎ করে একটা মিসাইল এসে পড়ে, সেটা রেপুটেশনাল যে লস, সেটা কিন্তু বিশাল, তাই না? এবং আপনারা জানেন এখানকার যত রকম এয়ার ট্রাভেল রয়েছে সব বন্ধ হয়ে গিয়েছে। তো পর্যটকরা কিন্তু ওখান থেকে আসতে পারতেছে না। বিখ্যাত ইউটিউবার ধ্রুব রাঠি, সে কোনো মতো চলে আসছে, বাট তার 1 ঘন্টা, সে বলতেছিল আমি 1 ঘন্টা পরে হলে আমি আর এখান থেকে আসতে পারতাম না, আটকা পড়ে যেতাম। এই যে রেপুটেশনাল লস, এটা কিন্তু তাদের ব্যবসার জন্য বিশাল একটা ক্ষতি। এবং আপনারা জানেন ইউএসএ একটা লবিস্ট কান্ট্রি, এসব দেশে বিভিন্ন শক্তিশালী লোক লবি করে। তো এই জিসিসি কান্ট্রিগুলো যেহেতু অনেক ধনী, এদের শক্তিশালী লবি রয়েছে ইউএসএতে। ইরান মনে করতেছে যে এদেরকে যদি আমি অ্যাটাক করি, এদের ব্যবসায় যদি আমি, ধান্দায় যদি আমি বাধা প্রদান করি, তখন তারা হয়তো এই লবি করবে যাতে যুদ্ধ বন্ধ হয়ে যেতে পারে যায়। এটা একটা পসিবল ব্যাকল্যাশও রয়েছে যে এই সব কান্ট্রি ইরানের বিরুদ্ধে চলে যাবে। তো ইরান মনে করতেছে আচ্ছা ঠিক আছে, গেলে যাক, আমার হারানোর কিছু নেই, আমার যা হারানোর সব হারিয়ে ফেলেছি, এখন জাস্ট ওদেরকে নিয়ে ডোবার পালা। এই হচ্ছে আমার দৃষ্টিকোণ থেকে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। এবং আমি বলবো যে এই যে নেক্সট যে ভিডিওটা, মিসাইল কিভাবে কাজ করে, কিভাবে সে ফাঁকি দেয় এয়ার ডিফেন্সকে, ইরানের মিসাইলগুলো কার কি কাজ করে, এটা খুবই চমৎকার একটা ভিডিও হতে যাচ্ছে। তো আমার পেজে ফলো দিয়ে থাকুন, দেখা হবে নেক্সট এই ভিডিওতে।